কুমার পার্থ, হোসাইন ইবনে আলী, তানজিদুল ইসলাম বিপুল, সুস্মিতা দাস, তিয়াশা রয় সবাই বলছেন ঠিক আছে। তো আমরা শুরু করতে পারি তাহলে। তো আজকে আমাদের টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আজকে আমরা পড়ব যে বাংলা ভাষার পরিচয়। তো বাংলা ভাষার পরিচয় পড়ার শুরুতে আমরা প্রথমে জেনে নেব যে আমাদের বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে এসেছে। আপনারা জানেন যে বাংলা ভাষার বংশ হয়, আমাদের যেমন বংশ হয় মোল্লা বংশ, খান বংশ, সিকদার বংশ, শেখ বংশ, ঠিক আছে, চৌধুরী বংশ, এরকম ভাষারও বংশ আছে। তো আপনাদেরকে বলতে হবে যে বাংলা ভাষা কোন বংশ থেকে এসেছে। আমি একটু কমেন্টগুলো চেক করি, বাংলা ভাষা কোন বংশ থেকে এসেছে একটু কমেন্ট করে জানাবেন। 24 জন জয়েন হয়ে গেছেন অলরেডি। তো আমাদের বাংলা ভাষা কোন বংশ থেকে এসেছে, আমাদের বাংলা ভাষা কোন বংশ থেকে এসেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের বাংলা ভাষা এসেছেন তানজিম শৈলী, তিনি বলেছেন ইন্দো ইউরোপীয়। তো আমাদের বাংলা ভাষার বংশের নাম কি? থ্যাংক ইউ তানজিম শৈলীকে। আমাদের বাংলা ভাষার বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। তো আমাদের বাংলা ভাষার বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, ঠিক আছে। সাথে আমাদের কমেন্ট করেছেন দেবজ্যোতি সরকার, আচ্ছা ইন্দো ইউরোপীয়। তো আমাদের বাংলা ভাষার বংশের কি আছে, বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। যদি আপনাদের প্রশ্নে আসে যে বাংলা ভাষার বংশের নাম কি, ইন্দো ইউরোপীয়, ঠিক আছে। তো এই ভাষা বংশটা আসলে কি, আমাদের যেমন বংশ আছে সেমভাবে ভাষারও কিন্তু এরকম বংশ আছে, ঠিক আছে। তো ভাষার বংশটা কিরকম? দুটা ভূখণ্ড, সেটা সমুদ্র দ্বারা পৃথক হতে পারে বা আঞ্চলিক বিভিন্ন সীমারেখা দ্বারা পৃথক হতে পারে। দুইটা ভূখণ্ডের ভাষা যদি এক হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ভাষা বংশ। তাহলে আমি কি বললাম, দুইটা ভূখণ্ডের ভাষা যদি এক হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ভাষা বংশ। তো আপনাদের কাছে পরের প্রশ্ন, তো আমাদের এরকম ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। এখানে নাম থেকেই বুঝতে পারছেন এই যে ইন্দোটা আসছে আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে, আর ইউরোপীয় অংশ থেকে একসাথে হলো ইন্দো ইউরোপীয়, ঠিক আছে। তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমাদের বাংলা ভাষাটা এসেছে। এখন আমাদেরকে বলতে হবে যে এরকম ভাষা বংশ কতগুলো আছে, এরকম মোট ভাষা বংশ কতগুলো আছে। এটা ইন্দো ইউরোপীয় বাদে এরকম আমাদের মোট ভাষা বংশ কতগুলো আছে সেটা আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে, দেখি কেউ পারেন কিনা। তো এরকম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বাদে আমাদের এরকম আর কত কিছু, স্যার কিছু শোনা যাচ্ছে না, কথা কি সত্য? চৌধুরী ভাইয়া বলছে কিছু শোনা যাচ্ছে না, কথাটা কি সত্য? আমাদের বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। এখন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বাদে আমাদের মোট বা এটা সহ আমাদের মোট কতগুলো ভাষা বংশ আছে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। স্যার কিছু শোনা যাচ্ছে না একজন বলছে, আপনারা বাকিরা কমেন্ট করে জানান তো যে সব ঠিক আছে কিনা। এখন যাচ্ছে স্যার, শোনা যায়, আচ্ছা যাচ্ছে। তো তাহলে ভাইয়া, চৌধুরী ভাইয়া, আপনার নিজেরও কোনো প্রবলেম থাকতে পারে, হ্যাঁ নেটের। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো এরকম আপনারা কেউ এই কথাটা বললেন না যে ইন্দো ইউরোপীয় বাদে আমাদের আরো ভাষা বংশ রয়েছে, কারো না জানা থাকতে পারে। আচ্ছা, কারো না জানা থাকতে পারে। এরকম আমাদের 12টা ভাষা বংশ আছে। মোট কয়টা ভাষা বংশ আছে? মোট ভাষা বংশের সংখ্যা হচ্ছে 12টা। আমাদের এই ভাষা বংশের সংখ্যা মোট কয়টা? 12টা। তো এই আমাদের এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। তো এরকম আরো ভাষা বংশ আছে, হ্যাঁ এরকম আরো কিছু ভাষা বংশ আছে, হ্যাঁ শোনা যাচ্ছে সবাই বলছেন। তো আমাদের ইন্দো ইউরোপীয় বাদেও আমাদের আছে চীনা তিব্বতীয়, আমাদের আছে মানচু, হ্যাঁ আমাদের দ্রাবিড়ীয় ভাষা বংশ আছে, আমাদের আদি আমেরিকান ভাষা বংশ আছে, অস্ট্রিক ভাষা বংশ আছে। এরকম মোট 12টা ভাষা বংশ আছে। এখন আমাদের সবগুলো ভাষা বংশ কিন্তু জানা লাগবে না, কিন্তু আমাদের নিজেদের যেটা ভাষা বংশ সেটা তো অবশ্যই জানা লাগবে। আমাদের নিজেদের ভাষা বংশ কোনটা? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এরকম আরো কিছু ভাষা বংশ বললাম যে চীনা তিব্বতীয় আছে,
দ্রাবিড়ীয় আছে, ঠিক আছে, মানচু আছে। মানচুটা আসলে ওভাবে না, তুর্কি, মঙ্গল ও মানচু, এরকম আমাদের সিট দিয়ে দেবো, সেই সিটে আপনারা পাবেন। এরকম মোট 12টা ভাষা বংশ আছে। আমাদের সবগুলো ভাষা বংশ জানা লাগবে না, কিন্তু আমাদের নিজেদের ভাষা বংশটা অবশ্যই আমাদের খুব ভালোভাবে জানা লাগবে। যেমন এক্সিমো আছে, তারপরে অস্ট্রিক আছে, হ্যাঁ, তারপরে আরো কি বললাম, তারপরে আরো আছে আপনার হাইপারবিয়ান আছে, তারপরে আদি যেটা বললাম আমেরিকান আছে। এই যে এরকম কিছু ভাষা বংশ আছে। যে আর একটা বললাম চীনা তিব্বতীয় আমাদের প্রতিবেশী, ঠিক আছে, পাশাপাশি সেমেটিক হেমেটিক আছে। এরকম টোটাল 12টা ভাষা বংশ আছে। তো সবগুলো ভাষা বংশ, আই রিপিট, সবগুলো ভাষা বংশ আমাদের মনে রাখা লাগবে না, কিন্তু আমাদের নিজেদের ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এটা কি, এটা হচ্ছে আমাদের আর কি মনে রাখা লাগবে। স্যার লেখাগুলো একটু বড় করে লেখেন। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই, ক্লিয়ার। আচ্ছা, কারো কারো হয়তো নেটে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা আমরা একটু শর্টকাটে আলোচনা করব। এখানে আমাদের খুব বেশি কিছু জানা লাগবে না। মনে করেন আপনারা ম্যাপে দেখলে দেখবেন এই যে ওপরে, আমি অত মানচিত্র স্পেশালিস্ট না, আমি একটা এই যে আকাশের মেঘের মতো একটা মানচিত্র এঁকে ফেললাম, ঠিক আছে। তো এখানে আছে কি, ওপরে আছে ইউরোপীয়, ওপরে আছে ইউরোপ, ওপরে কি আছে, ইউরোপ আছে, আর আমাদের নিচে আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ঠিক আছে। তো আমাদের এখানে কি আছে, যে ভারতীয় উপমহাদেশ আছে, ঠিক আছে, উপমহাদেশ। এই যে দুইটা পৃথক অঞ্চল বা দুইটা পৃথক এলাকার ভাষা যখন কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, বা দুইটা ভিন্ন ভূখণ্ডের ভাষা যখন কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তখন সেটাকে ভাষা বংশ বলবো। তো এই যে ভারতীয় উপমহাদেশ, এখান থেকে আসলে এসেছে আমাদের কি, ইন্দো কথাটা, আর এই যে ইউরোপ, এখান থেকে এসেছে ইউরোপীয় কথাটা। তো একসাথে হলো কি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তো এরকম ভাষা বংশের সংখ্যা কতগুলো বলেছি, যে 12টা মোট ভাষা বংশ আছে এরকম, ঠিক আছে। এরকম ভাষা বংশ মোট কয়টা আছে, 12টা। তো 12টা ভাষা বংশের মধ্যে ভাষা বংশগুলো তো আমি বললাম যে অস্ট্রিক, চীনা তিব্বতীয়, তারপরে কি মঙ্গোলীয়, মানচু, হ্যাঁ, যে এরকম আরো কি কয়টা ভাষা বংশ আছে মোট, এরকম ভাষা বংশ আছে টোটাল 12টা। তো তার মধ্যে যদি আপনাদের একটা প্রশ্ন করা হয়, প্রায় ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বংশ, এই যে 12টা মোট ভাষা বংশ বললাম, 12টা ভাষা বংশের মধ্যে সবচেয়ে আদিম বা সবচেয়ে প্রাচীন, হ্যাঁ, যে ভাষা বংশ বা সবচেয়ে বৃহৎ যে ভাষা বংশ, সেটার নাম কি, সেটা আপনারা একটু কমেন্ট করে জানান তো, যে সবচেয়ে আদি বা সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে বৃহৎ যে ভাষা বংশ, সেই ভাষা বংশটার নাম কি। ভাষা বংশ হচ্ছে কি, আমাদের ভাষা বংশ ইন্দো ইউরোপীয়, মোট ভাষা বংশ 12টা। আর ভাষা বংশ কি, দুটা ভিন্ন ভূখণ্ডের বা ভিন্ন এলাকার ভাষা যখন কি হয়ে যাবে, এক হয়ে যাবে, বৃহৎ দুইটা এলাকার ভাষা যখন এক হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ভাষা বংশ। এরকম ভাষা বংশ 12টা, আমাদেরটা এসেছে ইন্দো ইউরোপীয় থেকে, ঠিক আছে। তো আমি বলছি যে পৃথিবীর আদিম বা পৃথিবীর সবচেয়ে বড়, হ্যাঁ, বা পৃথিবীর সবচেয়ে বৃহৎ যেটাই বলি না কেন, বা পৃথিবীর সবচেয়ে সেরা যে ভাষা বংশ, সেই ভাষা বংশটার নাম কি, দেখি আপনারা কমেন্ট করে জানান তো। বা শ্রেষ্ঠ ভাষা বংশ বলা যায়, সেরা ভাষা বংশ বলা যায়, সেটা একজন কমেন্ট করে দিয়েছেন, শাহিদ আফ্রিদি, তিনি করেছেন ইন্দো ইউরোপীয়। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে যদি আমাদেরকে পৃথিবীর আদি ভাষা বংশ বলে, যদি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বংশ বলে, পৃথিবীর সবচেয়ে সেরা ভাষা বংশ বলে, পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভাষা বংশ বলে, তাহলে আমরা এক কথায় উত্তর কি করব, আমাদের ভাষা বংশ ইন্দো ইউরোপীয়, ঠিক আছে। তাহলে আমাদের ভাষা বংশ পৃথিবীর সবচেয়ে সেরা ভাষা বংশ, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আমাদের উত্তরটা দিয়েছিলেন শাহিদ আফ্রিদি, ঠিক আছে। তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষাটা, আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাটা দেখেন, ইউরোপ আছে, আবার কি এই ভারত, ইউরোপ ভারত মিলে, ঠিক আছে। তো এই ইউরোপের, আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাটার আবার দুইটা শাখা। ইউরোপের যেই ভাষাটা কালক্রমে এটা পরিবর্তিত হয়ে যায়, ইউরোপের যে অংশটা সেটার নাম হয়ে যায় কেন্তুম, কেন্তুম। আর ভারতীয় উপমহাদেশের যেই ভাগটা, সেটার নাম হয়ে যায় শতম। তাহলে কি বললাম, ইন্দো ইউরোপীয় ভাষা বংশর কি আবার কয়টা শাখা হয়ে গেল, ইউরোপের যে অংশটুকু সেটুকুর নাম হয়ে গেল কেন্তুম, আর আমাদের ভারতীয় উপমহাদেশের যে শাখাটা সেটার নাম হয়ে গেল কি শতম। তাহলে ইন্দো ইউরোপীয় শাখা কয়টা, যদি এরকম আপনাকে প্রশ্ন করে তাহলে কি করবেন, ইন্দো বলতে কি ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে, জি, ইন্দো বলতে ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, তো ইন্দো ইউরোপীয়টা এটা আসলে কয়টা শাখায় পরবর্তীতে বিভক্ত হলো, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। তাহলে মোট কয়টা, কয়টা অংশে বিভক্ত হলো, এই যে ইউরোপের অংশটার নাম হয়ে গেল কেন্তুম, আর ভারতীয় উপমহাদেশের যে অংশটুকু আমাদের, সেটার নাম হয়ে গেল আমাদের কি
শতম। তো দুইটা শাখায় বিভক্ত হয়ে গেল। এটা কয়টা শাখায় বিভক্ত হলো? দুইটা শাখায়। সুস্মিতা দাস বলছেন দুইটা শাখায়। তো আমাদের দুইটা শাখার নাম মনে রাখা লাগবে। এখন দুইটা শাখা বিভক্ত হলো। এখন দুই শাখার মধ্যে আমাদের যে বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে, কোন শাখা থেকে এসেছে? কেন্তুম শাখা থেকে নাকি শতম শাখা থেকে? এটা একটু কমেন্ট করে জানান তো। আমাদের তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আবার শাখা পেলাম কয়টা? কেন্তুম আর শতম, দুইটা শাখা পেলাম। তো দুইটা শাখার মধ্যে আমাদের বাংলা ভাষাটা এসেছে কোন শাখা থেকে? একটু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কেউ কমেন্ট করছেন কিনা? করছেন না। লাস্ট কমেন্ট হচ্ছে ইন্দো ইউরোপীয় দুইটা শাখা। একটা কমেন্ট পেয়েছি, তানজিলা, সুস্মিতা, তারা বলছে শতম শাখা। আরেকজন বলছে, এম এ রহমান বলছে কেন্তম শাখা। না, কেন্তম শাখা না, মুসলিমা তাবাসসুম শতম শাখা, হুসাইন ইবনে আলী শতম শাখা, হীরা উনি শতম শাখা। আচ্ছা, সবাই শতম শাখা, শুধু একজন ভুল বলেছেন কেন্তুম শাখা। আপনি কেন্তুম শাখাতে কেন যাবেন? কেন্তুম শাখা তো ইউরোপের ভাগটা হয়ে গেল। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে শাখাটা থাকলো, হ্যাঁ, সবগুলো মিলে ইন্দো ইউরোপীয় ছিল, কিন্তু কালের বিবর্তনে এগুলোর মধ্যে কিছুটা কি পার্থক্য হয়ে যায়, কিছু পার্থক্য থেকে অনেক বেশি পার্থক্য হয়ে যায়। আমাদের দেখেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একজন মানুষকে যদি, প্রত্যন্ত অঞ্চলের এক মানুষকে যদি আপনি নিয়ে এসে চট্টগ্রামের প্রত্যন্ত এক মানুষের সাথে যদি গোল টেবিল বৈঠকে বসিয়ে দেন, তাহলে দুজন কিন্তু দুজনের ভাষা অনেক কিছুই বুঝবে না। যদিও দুইটাই কিন্তু বাংলা ভাষা, একটা চাপাইয়া বাংলা হয়ে গেল, আর আরেকটা কি হয়ে গেল? আরেকটা হয়ে গেল চাটগায়া বাংলা বা চট্টগ্রামের বাংলা, তাই তো? তো এই যে দুইটা বাংলার মধ্যে দেখেন, বাংলা তো ছোট্ট একটা ভূখণ্ড, ছোট্ট একটা দেশ, ঠিক আছে? তার মধ্যেই এই দুইটা জেলার কি হচ্ছে? ভাষার পার্থক্য হয়ে যাচ্ছে। তো এটা তো বুঝতে পারছেন, দুইটা মহাদেশ যখন চলে আসছে, তখন তাদের মধ্যে ভাষায় তো বিস্তর পার্থক্য চলে আসবে। তো ইউরোপের যে শাখাটা সেটার নাম কেন্তুম, আর আমাদের যে শাখাটা সেটার নাম শতম। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন শতম, ঠিক আছে। তো শতম শাখা, আমাদের এই শতম শাখা থেকে শুধু আমাদের বাংলা ভাষা এসেছে সেটাই না, আমাদের যে বাকি যে ভাষাগুলো আছে, আমরা মুভি দেখি, সাউথের মুভিগুলো দেখি, তামিল, তেলেগু, মালায়ালাম, হ্যাঁ, ঠিক আছে, আরো যেই ভাষাগুলো আছে, গুজরাটি, পাঞ্জাবি, ইন্ডিয়ান যে ভাষাগুলো আছে, ঠিক আছে, অসমিয়া, এই যে ভাষাগুলো আছে, উড়িয়া, এই সবগুলো ভাষা আমাদের বাংলা ভাষার পাশাপাশি এই সবগুলো ভাষাই কিন্তু কি এই শতম ভাষা থেকে এসেছে, ঠিক আছে? তাহলে এই কেন্তম শাখা থেকে কি কি এসেছে? কেন্তম শাখা থেকে এসেছে মনে করেন আপনার ফ্রেঞ্চ, হিব্রু, ঠিক আছে, এই যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো, ইতালীয়, এই যে ইউরোপীয় যে ভাষাগুলো আছে সেগুলো কি বলেন? সেগুলো হচ্ছে আপনার কেন্তম শাখা থেকে এসেছে, ঠিক আছে? তাহলে কেন্তম শাখা থেকে কোন ভাষাগুলো এসেছে এবং শতম শাখা থেকে কোন ভাষাগুলো এসেছে? তাহলে এই শতম শাখা থেকে তো বললাম, শতম শাখা থেকে বাংলার পাশাপাশি আমাদের যেই ভারতীয় উপমহাদেশের বৃহৎ ভারতের বিভিন্ন রাষ্ট্রর ভাষা ভিন্ন ভিন্ন, পাঞ্জাবি, হ্যাঁ, অসমিয়া, উড়িয়া, তারপরে আরো কি কি আছে, ওই যে সাউথের কথা বললাম, তামিল, তেলেগু, মালায়ালাম, এই সবগুলো ভাষা কোথা থেকে এসেছে? শতম শাখা থেকে এসেছে। সিমিলারলি এখানে জার্মান, হিব্রু, ইতালীয়, ঠিক আছে, গ্রিক, এই ভাষাগুলো এসেছে কোথা থেকে? এই যে আমাদের কেন্তুম শাখা থেকে। তো আমাদের বাংলার শাখা তো কি হয়ে গেল? আগেই বিভাজন হয়ে গেল যে বাংলা ভাষাটা এসেছে তাহলে কোথা থেকে? ইউরোপের কেন্তুম থেকে না, আমাদের এসেছে ভারতীয় উপমহাদেশের শতম শাখা থেকে। তো আগের অংশটুকু বাদ হয়ে গেল, ইউরোপ অংশটুকু বাদ হয়ে গেল। তবে এখানে একটু ডিটেলস পড়াচ্ছি আমি। এখানে হচ্ছে যে ইউরোপের ভাগটাকে, এই যে আগে তো ইন্দো ইউরোপীয়, তার দুইটা শাখা, তার কয়টা শাখা? দুইটা শাখা। দুইটা শাখার মধ্যে একটা ছিল কেন্তুম ইউরোপের, আর একটা আমাদের যেটা সেটা হচ্ছে শতম। কেন্তুমকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। কেন্তুমকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 6টা ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো একটু আপনারা দেখে ফেলবেন। সেই ভাগগুলো কোনো প্রবলেম হলে, সাউন্ড রিলেটেড বা অন্য কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমি কি বললাম, ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ সেটার আবার দুইটা শাখা, কেন্তুম আর শতম। কেন্তুমকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 6টা ভাগ কি আমাদের জানাটা খুব জরুরি ভাইয়া? খুব জরুরি না, আপনাদের জানাও লাগবে না, আমি একটু আমার সিটে দেওয়া আছে, সেগুলো আপনারা একটু এক নজর চোখ বুলিয়ে নেবেন। তবে আমাদের ভারতীয় উপমহাদেশে যে শতম শাখা, সেই শতম শাখাকে আবার 4টা ভাগে কি ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে বললাম? 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো 4টা ভাগের মধ্যে এই 4টা ভাগ কিন্তু আমাদের একটু জেনে রাখা লাগবে। পাশাপাশি আমাদের যেটা, হ্যাঁ, আমাদের যেটা
বাংলা ভাষা যে ভাগটা থেকে এসেছে সেটা আরো বেশি ভালোভাবে জানা লাগবে। তো 4টা ভাগ, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি যে আমাদের যেটা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সেটার ইউরোপ অংশের নাম হলো কেন্তুম, আর ভারতীয় উপমহাদেশের যে অংশটা সেটার নাম হচ্ছে শতম। এই দুইটা শাখায় আর কি বিভক্ত হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা। তো ইউরোপ শাখাটাকে, এই কেন্তুম শাখাটার আরো কয়টা ভাগ আছে? কেন্তুম ও শতম শব্দের প্রবলেম নাই স্যার, পরে শতম। আচ্ছা, তো এখানে কি বললো? তো এগুলোর নাম দেওয়া আছে ভাইয়া, এগুলোর অর্থটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো এখানে এই যে শতম, এগুলো নাম দেওয়া হয়েছে শতম, আর একটা নাম দেওয়া হয়েছে কেন্তম। তো যাই হোক, তো আবার বললাম আমি, কেন্তমের কয়টা ভাগ? 6টা ভাগ। আর শতমের কয়টা ভাগ? শতমের হচ্ছে 4টা ভাগ। তো 4টা ভাগের মধ্যে একটা আছে আলবেনীয়, আলবেনীয়, আরো কি আছে? আরমানীয়, আরমানীয়, আর একটা কি আছে? বাল্টো, ওকার হবে বাল্টো স্লাভিক, বাল্টো স্লাভিক। এগুলো কি দেখা যাচ্ছে এত নিচে? আলবেনীয়, আর্মানীয়, বাল্টো স্লাভিক। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে আমাদের যে শাখাগুলো বলছিলাম যে আমাদের শতম শাখা কয়টা ভাগ? 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বাল্টো স্লাভিক বা আরেকটা বলছে আলবেনীয়, আর একটা হচ্ছে আর্মানীয়। কয়টা শাখা গেছে? আমাদের 3টা শাখা গেছে। কিন্তু এই 3টা শাখা বাদেও আমাদের বাংলাটা এসেছে কিন্তু ভিন্ন একটা শাখা থেকে। তো সেই শাখাটার নাম কি আপনারা জানেন? কমেন্ট করে জানাবেন। আচ্ছা, না আর্য শাখা না, আর্য শাখা না। হ্যাঁ, যাচ্ছে, ঠিক মতো শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো প্রবলেম হলে আপনারা জানবেন, কমেন্ট করে জানাবেন, আমি দেখবো যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, একজন বলেছেন আর্য শাখা, আর একটা শাখার কি আপনারা নামটা বলতে পারবেন? ওটাকে হ্যাঁ ইন্দো আর্য বলা হয়। ইন্দো আর্যটা আবার পরে উৎপন্ন হয়েছে, মুসলিমা তাবাসসুম, এটা আর্য শাখা না, ইন্দো আর্য। ইন্দো আর্য কিন্তু ওই শাখা থেকে উৎপন্ন হবে, যেই শাখা এখানে হবে যে আলবেনীয়, আর্মানীয়, বাল্টো স্লাভিক। এই নামগুলো একটু দেখে রাখবেন 1-2 বার। মানে আমাদের এই যে শতম শাখা, আমাদের যে ভারতীয় উপমহাদেশের যে শাখাটা ভাগ হলো সেটা আবার 4টা ভাগে বিভক্ত। তো তার মধ্যে আলবেনীয় আছে, আর্মানীয় আছে, বাল্টো স্লাভিক আছে, এবং আর একটা শাখা আছে। আপনি বলছেন আর্য ইন্দো ইরানি। থ্যাংক ইউ ভাইয়া। কে? মুক্ত শার্লক, ধন্যবাদ ভাইয়া, শার্লক ভাইয়া। তো আমাদের যে চতুর্থ যে শাখাটা সেটা কি? ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় থেকেই, ইন্দো ইরানীয় থেকেই ইন্ডিয়ান আর্য বা যেটা আর্য ভাষা সেটা কিন্তু এসেছে। হ্যাঁ, হিন্দু আর্য বলে, ইন্দো ইন্দো ইরানি থেকে কি ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মানীয়, বাল্টো স্লাভিক, আর কি ইন্দো ইরানীয়। তো ইন্দো ইরানীয় থেকে আমাদের কোন ভাষাটা আসলো? আর্য যে ভাষাটা বা ইন্ডিয়ান আর্য ভাষাটা, সেই ভাষাটা আসলো। তাহলে আপনারা এখানে একটা তথ্য একটু জেনে রাখবেন, আমি একটু বলে দিব। আবার আমাদের সিটেও সেটা লেখা আছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এই যে এখানে আবার পরিবারে ভাগ হয়ে গেল না 4টা পরিবারে? তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার কোন পরিবার থেকে? ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবার আছে, সেই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এই 4টা শাখা, তার মধ্যে কি একটা ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটা শাখা হচ্ছে, এটারও আবার একটা শাখা হচ্ছে ইন্ডিয়ান আর্য বা ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে, তো ঠিক আছে। হিন্দু আর্য আপনার ক্লাস করে আজকে কোয়েশ্চেনের, আপনার ক্লাস করে আজকে কোয়েশ্চেনের অ্যান্সার করে উইনার হয়েছি। হ্যাঁ, আমি একটা কোচিং এ, আমার কোচিং না, ওখানে আমি গেস্ট টিচার হিসেবে গিয়েছিলাম। যাই হোক, কনগ্রাচুলেশন মুনসেফা ইসলাম। আচ্ছা, তো এখানে কি হলো? আমাদের ইন্দো ইউরোপীয় অংশ থেকে কি আসলো? আমাদের ইন্ডিয়ান যে আর্য ভাষাটা বা ইন্ডিয়ান আর্য সেটা কি আসলো। ঠিক আছে, তো আমরা একটু দেখি এটাকে ইন্দো ইরানীয় কেন বলছে, এই অংশটা আমরা দেখি। আর কেন্তুম আমাদের আর লাগবে না, তো কেন্তুম আমরা মুছে ফেললাম। তো ইন্দো ইরানীয় কেন? ঠিক আছে, তো ইন্দো ইরানীয় কেন? তো ইন্দো ইরানীয় ভাষাটা একটু আমি দেখাই। মানচিত্র একটু বুঝে ফেলবেন, আপনারা তো ম্যাপ এক্সপার্ট, জিকে পড়েছেন। আমার মানচিত্র এলোমেলো, আমার মানচিত্র হচ্ছে মেঘ, এই যে মেঘ। আচ্ছা, মানচিত্র কি আমার পুরোটুকু দেখা যায়? আচ্ছা, দেখা যায়, ঠিক আছে। তো মানচিত্র আমি এঁকে ফেললাম। মনে করেন এই যে এই পাশে, মানচিত্রের এই পাশে আছে, মনে করেন কি আছে? ইরাক, ইরান, এই দেশগুলো। হ্যাঁ, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরাক, ইরান, তারপরে কি আছে? তুর্কমেনিস্তান, ঠিক আছে, তাজিকিস্তান, তারপর আরো এদিকে এসে কি
আফগানিস্তান, পাকিস্তান। তো এই যে এই পাশের অংশটুকু আর এখানে একটা মাঝে একটা অংশ থাকে, আর এখানে ভারতীয় অংশ, এখানে ভারতীয়, আমাদের ভারতীয় অংশটুকু, এই যে আমাদের যে বাংলাদেশ, হ্যাঁ, ইন্ডিয়া, আর এই পাশে আসলে পাকিস্তান, ঠিক আছে, সরি, এই যে আমাদের বাংলাদেশ, তারপরে কি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো, ঠিক আছে, পাশাপাশি। আর এই পাশে ইরাক, ইরান, তুর্কমেনিস্তান, ঠিক আছে, উজবেকিস্তান, তারপর আরো কি কি আছে, তাজিকিস্তান, এই যে এই দেশগুলো, ঠিক আছে। তো এই অংশটুকুর ভাষা, ইরাক, ইরানের মধ্যপ্রাচ্যের অংশটুকুর ভাষা, এই অংশটুকুর নাম ইরানীয়। এই অংশটুকুর নাম কি? ওই যে আপনারা বললেন ইন্দো ইরানীয়, আপনারা একটু আগে কমেন্ট করলেন না যে চারটা শাখা, চারটা শাখার মধ্যে একটা কি ছিল? ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়টাই আমরা আলোচনা করছি। আমরা এখানে আলোচনা করছি কি? ওই যে চারটা শাখার মধ্যে যে ইন্দো ইরানীয় ছিল সেটা আলোচনা করছি, ইন্দো ইরানীয় আলোচনা করছি। তো ইন্দো ইরানীয়র এই পাশের অংশগুলো, আমি দেশগুলোর নাম মুছে ফেলছি, শুধু বিভাগগুলো বলছি। ইরানীয় প্রথম অংশটুকুর নাম কি? ইরানীয়। আর পরের অংশটুকু ভারতীয়, এটা ইন্দো আর এটা ইরানীয়, ঠিক আছে। মাঝে একটা অংশ আছে, মাঝের যে অংশটা সেটা হচ্ছে সার্বিক বা দার্দিক। কি বলেন তো? সার্বিক বা দার্দিক, ঠিক আছে। তো সার্বিক বা দার্দিক, এই যে এই অংশটুকুর ভাষা। তো যাই হোক, তো আমাদের বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় বা ইন্দো ইরানি, ইন্দো ইউরোপীয় থেকে তো কি ওই যে কালের বিবর্তনে কি আসলো? ইন্দো ইরানীয় আসলো। ইন্দো ইরানীয় থেকেও আবার পরিবর্তিত হয়ে গেল। ইন্দো যে ইরানীয় ছিল সেখানের এই যে মধ্যপ্রাচ্যের অংশটুকু সেটুকু হলো ইরানীয়, মাঝের যে অংশগুলো সেগুলো হলো সার্বিক দার্দিক, আর আমাদের ভারতীয় যে মূল ভূখণ্ড, ভারতের আশেপাশের যে দেশগুলো সেগুলো নিয়ে হয়ে গেল কি? ভারতীয়। তাহলে শাখা হলো মোট কয়টা? শাখা হলো মোট 3টা। স্যার ক্লাস স্টার্ট করলে নোটিশ পাই না কেন? হেয়ার পেন্সিল। ভাই এরকম কমেন্ট প্রত্যেক দিনই আমি কি এরকম কমেন্ট প্রত্যেকদিনই আমি দেখি, এটা বললে তো হয় না ভাই। আমি তো প্রত্যেকদিন ক্লাসের আগে বলে দিই যে এই তারিখে ক্লাস হবে, আর ক্লাসের তো রুটিন দেওয়া আছে ভাইয়া, রুটিনটা একটু বিপর্যয় হয়েছে, আমাদের আগামী কালকের ক্লাস হয়নি, কিন্তু আমি তো এভরিওয়ান দিয়ে মেনশন করে আগে জানিয়ে দিই, তা আপনারা তো সেই সময় হাজিরা থাকলেই হয়। আর আমাদের শুক্রবার আর মঙ্গলবার ক্লাস হবে, ঠিক আছে। তবে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত, কারণ আমাদের স্টুডিও সেট আপ হবে এই 1 তারিখ থেকে, ঠিক আছে। তবু তো অত এলোমেলো হয়নি। আজকের ক্লাস কি বিনা ঘোষণায় হয়ে গেছে? আমাদের তো আজকে ক্লাস ছিল, বলেন, আজকে আমাদের ক্লাস ছিল না? আপনাদেরকে রুটিনও দেওয়া আছে, আপনারা গ্রুপে অ্যাক্টিভ না। গ্রুপে অ্যাক্টিভ না হলে এখন কি করব বলেন? আবার একটু সার সংক্ষেপ করলাম, দেরি করে ফেললাম, আবার একটু সার সংক্ষেপ করবেন, দেরি করে ফেললাম। আচ্ছা ভাই, আপনি ভিডিওটা তো থেকে যাবে, আপনি আরেকবার কষ্ট করে দেখে ফেলবেন, ঠিক আছে। তো আমাদের কি হলো? সার্বিক দার্দিক, এগুলো থেকে আমাদের কি চলে আসলো? সার্বিক দার্দিক, এগুলো থেকে আমাদের আসলো ভারতীয়। সার্বিক দার্দিক প্রথমে ইরানীয়, পরে সার্বিক বা দার্দিক। সার্বিক দার্দিক দুইটাই না কিন্তু, সার্বিক বা দার্দিক, আর আরেকটা অংশ ভারতীয়। এই ভারতীয় অংশটা থেকেই আমাদের কি কালের বিবর্তনে কি আসবে? বাংলা ভাষাটা আসবে। একটু ভেতর থেকে পড়াচ্ছি, তো আপনারা আবার কেউ কষ্ট পাবেন না। তো যাই হোক, আমরা কি ইন্দো ইরানীয়, ওই যে 4টা সেকশন করলাম, তার একটা সেকশন ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়রও আবার কয়টা সেকশন হয়ে গেছে? 3টা সেকশন হয়ে গেছে। ইরানীয় এটা মিডিল ইস্টের গুলো, আর মিডিল ইস্ট থেকে ভারত পর্যন্ত এই মাঝামাঝি গুলো কি সার্বিক বা দার্দিক। তারপরে এই অংশে আসলো কি ভারতীয়। এই ভারতীয়, আমরা জানি যে প্রত্যেকটা ভাষার, পৃথিবীতে যতগুলো ভাষা আছে, পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার 2টা সেকশন আছে। কয়টা সেকশন আছে? তার 2টা সেকশন আছে, ঠিক আছে। আর আমি হচ্ছে, আপনারা অনেকে রিপিট করতে বলছেন, দয়া করে প্রত্যেক ক্লাস শেষে রেকর্ড ক্লাস এবং পিডিএফটা অবশ্যই দিবেন। কেমন যেন সব লেকচার এলোমেলো হয়ে যাচ্ছে ভাই, প্রথমে লেকচার এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমার যখন বেশ কিছু ক্লাস হয়ে যাবে, এখন তো মাত্র 4টা মতো ক্লাস হয়েছে, 4টা ক্লাস হয়েছে। তো যখন সবগুলো মানে বেশ কিছু ক্লাস হবে, 8টা 9টা ক্লাস হবে, আমি সুন্দরভাবে ব্যাকরণের গুলো এক পোস্টে, তারপরে আবার আপনার সাহিত্যের গুলো আরেক পোস্টে সুন্দরভাবে লিঙ্ক করে, পাশাপাশি তাদের পিডিএফ গুলো খুব সুন্দরভাবে দিয়ে দিব। তো এখন তো আমার কিছু নাই, আমি সাজাবো কি ভাই? এখন তো আমার ক্লাসই নাই, 4টা ক্লাস হয়েছে মাত্র, ঠিক আছে। ধৈর্য ধারণ করতে হবে ভাইয়া, হ্যাঁ। আর্য ভারতীয়, নব্য ভারতীয়, আচ্ছা, থ্যাংক ইউ তিয়াশা রায়। আর একটু বড় করে লেখেন প্লিজ। আচ্ছা, একটু বড় করে লিখবো, এই কথাটা কয়েকজনই বলছেন। তো যাই হোক, তো আমাদের ইন্দো ইরানীয় থেকে আমরা কি পেলাম? সার্বিক দার্দিক মাঝামাঝি পেলাম, এক পাশে পেলাম ইরানীয়, আর এক পাশে পেলাম ভারতীয়। এই ভারতীয় যে ভাষা, প্রত্যেকটা ভাষার 2টা অংশ থাকে। প্রত্যেকটা ভাষার কি থাকে?
দুইটা অংশ থাকে। তো ভারতীয় ভাষারও কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে লেখার ভাষা বা লেখ্য, আর একটা হচ্ছে কথা বলার ভাষা কথ্য। একটা হচ্ছে লেখার ভাষা কি লেখ্য, একটা হচ্ছে লেখ্য। প্রত্যেকটা ভাষার কয়টা অংশ থাকবে? দুইটা, লেখ্য আর একটা হচ্ছে কথ্য। কথা বলার ভাষা হচ্ছে কথ্য। তো লেখ্য ভাষাটা ছিল সংস্কৃত। লেখ্য ভাষাটা কি ছিল? ভারতীয় যে লেখ্য ভাষা সেটার নাম কি? সংস্কৃত। ঠিক আছে, সংস্কৃত ভাষা। ঠিক আছে, লেখ্য ভাষাটা। তাহলে কথ্য ভাষাটা কি? সাধারণ মানুষদের, আম আদমিদের, আমি আপনার মতো যারা সাধারণ আম আদমি, তাদের যেই শাখাটা, সেটার নাম কি কেউ বলতে পারেন? তো আমরা তো পেলাম ভারতীয় শাখা পেলাম, কি কি থেকে পেলাম? ইরানীয় থেকে, তারপরে মাঝে কি পেয়েছিলাম? সার্বিক দ্রাবিড়, তারপরে আমরা কি পেলাম? তারপরে আমরা পেলাম ভারতীয়। ঠিক আছে, তো ভারতীয়র আবার প্রত্যেকটা ভাষা যেহেতু দুটা অংশ, একটা লেখ্য আর একটা কথ্য, তো লেখ্যটা ছিল বা লিখিত রূপটা ছিল সংস্কৃত। আর কথ্য ভাষাটা কি কেউ বলতে পারেন? কথ্য ভাষাটা একজন বলছেন চলিত। না, চলিত ভাষাটা আসলে এসেছে প্রমোদ চৌধুরীর হাত ধরে, সাথে তার চাচা শ্বশুর রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। সেটা আমরা যখন লিপি পড়ব তখন সেটা আমরা জানবো। ঠিক আছে, বর্ণমালার ক্লাসে সেটা বলে দিব আপনাদের। আপাতত একটু মনে রাখবেন যে প্রমোদ চৌধুরী এবং কে বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কি হাত ধরেই কিন্তু এই চলিত ভাষাটা লেখা শুরু হয়। আগে কিন্তু এই সাধু ভাষায় লেখা হতো, পরে চলিত ভাষায় লেখা শুরু হয়েছে, চলিত না। এই যে উত্তর পেয়ে গেছি, দুইজন উত্তর দিয়ে দিয়েছে, আরিয়ান তুহিন আর নির্ঝর উৎসুক। প্রাকৃত। তাহলে কথ্য ভাষাটার নাম কি হলো? এই ভারতীয় কথ্য ভাষাটার নাম কি? প্রাকৃত। প্রাকৃত ভাষা কোনটা ভাইয়া? যেটা আমি আপনি বলবো, যেটা আম আদমি বলে, সবাই, যেটা সাধারণ জনগণ বলে, এটা লেখা হয় না, এটা মুখের ভাষা, এটার নাম কি? প্রাকৃত ভাষা। তাহলে কি হলো? ভারতীয় ভাষা একটা লেখ্য একটা কথ্য। আর কি হলো? লেখ্যটা ছিল সংস্কৃত আর কথ্যটা ছিল প্রাকৃত। ঠিক আছে, সবাই কমেন্ট করছেন প্রাকৃত ভাষা। তো এই প্রাকৃত ভাষা হচ্ছে কি যে আম আদমিদের ভাষা। এখন এই প্রাকৃত শব্দটার অর্থ কি কেউ কি পারেন? প্রাকৃত শব্দটার অর্থ কি? প্রাকৃত শব্দটার অর্থ হচ্ছে, আমি একটু আগে বললাম যে আম আদমিদের ভাষা, সাধারণ মানুষদের ভাষা। তো প্রাকৃত শব্দের অর্থই হচ্ছে সাধারণ। সাধারণ, হ্যাঁ সাধারণ কেন? কারণ এটা সাধারণ মানুষদের মুখের ভাষা ছিল। ঠিক আছে, সাধারণ মানুষের মুখের ভাষা ছিল। তো আমি আপনি বাংলা ভাষায় কথা বলেন, আমি ক্লাসও নিচ্ছি বাংলা ভাষায়। ঠিক আছে, কিন্তু আপনার জেলা মনে করেন ভাই চট্টগ্রাম, যেটা বললাম। আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আর কারো জেলা হচ্ছে নোয়াখালী। ঠিক আছে, কারোর জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, তো নোয়াখালীর যেই ভাষা আর চট্টগ্রামের যেই ভাষা, চাঁপাইনবাবগঞ্জের যেই ভাষা, অনেক ভিন্ন ভিন্ন না? গোপালগঞ্জের যেই ভাষা ভিন্ন ভিন্ন না? সব ভাষা কি সেম? তো এই যে সব ভাষা যদিও বাংলা, তবু কিন্তু সব ভাষা সেম না। ইভেন আমরা অনেক শব্দ আছে বিভিন্ন জেলার, জেলার ভাষায় অনেক শব্দ আছে যেগুলো আমরা বাঙালি হয়েও সেই শব্দগুলোর অর্থ বুঝবো না। সিমিলারলি সারা ভারতের মানে মানুষের মুখের ভাষা হলো কি ভাষা? প্রাকৃত ভাষা। এই যে সারা ভারত, হ্যাঁ আমার মানচিত্র বুঝছেন তো, এই যে কোরিয়ান মানচিত্র, যাই হোক, এই যে সারা ভারতের মানুষের মুখের ভাষা হয়ে গেল কি? প্রাকৃত ভাষা হয়ে গেল। কিন্তু ভারত তো বিভিন্ন রাষ্ট্রে কি বিভক্ত। ভারত কি বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত। ঠিক আছে, মহারাষ্ট্র আছে, সুরসেন আছে, হ্যাঁ, তারপরে মিথিলা রাজ্য আছে, আরো বিভিন্ন রাজ্য আছে, কলিঙ্গ রাজ্য আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রাজ্য আছে। ভারতের বেশ কিছু রাজ্য আছে না? আঞ্চলিক ভাষা, হ্যাঁ আঞ্চলিক ভাষা যেটা উপভাষা, সেগুলোই তো মানুষের, সাধারণ মানুষের কি কথ্য ভাষা। আঞ্চলিক ভাষাটাই তো কি উপভাষা, সাধারণ মানুষের কথ্য ভাষা। সাধারণ মানুষ যেটা বলে, আম আদমিরা যেটা বলে। প্রাকৃত ভাষাও কিন্তু কি ছিল? সেরকম ছিল। ঠিক আছে, তো তার মধ্যে তো সাধারণ মানে ভারত, এটা ভারত পুরোটুকু ভারত, যদিও ভারত মনে হচ্ছে না, একটা ফুল মনে হচ্ছে বা অন্য কিছু, ডিমের পোচ মনে হচ্ছে। আপনারা মনে করেন যে এটা ভারতীয় কি আমাদের যেই শাখাটাও, যেই শাখা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। তো এখানে আবার বিভিন্ন রাষ্ট্র আছে। এখানে আছে মনে করেন কথার কথা সুরসেন আছে। ঠিক আছে, হ্যাঁ সুরসেন আছে। ঠিক আছে, এখানে আছে মনে করেন মহারাষ্ট্র। হ্যাঁ মহারাষ্ট্র, আমি এমনি বুঝাচ্ছি বিভিন্ন রাষ্ট্রগুলো। এখানে আছে মহারাষ্ট্র, হ্যাঁ ঠিক আছে। আছে মনে করেন গৌড়, হ্যাঁ আরো আরো জায়গায় জায়গায় আছে মনে করেন মগধ। এরকম বিভিন্ন এলোমেলো হচ্ছে। ঠিক আছে, তবু আপনারা মনে রাখেন, শুধু জাস্ট আপনাকে আইডেন্টিফাই তো করা লাগবে না। ঠিক আছে, তো মগধ আছে, গৌড় আছে, মহারাষ্ট্র আছে, সুরসেন আছে, কলিঙ্গ আছে, এরকম বেশ কিছু রাজ্য আছে। আমাদের একটা দেশ, আমাদের বাংলাদেশের চাইতে এক একটা রাজ্য আবার বড় বড়।
ঠিক আছে, গোটা ভারতকে ভাঙলেই, শুধু ভারত ইন্ডিয়া দেশটাকেই ভাঙলে কয়টা হবে? বাংলাদেশ 20টারও বেশি বাংলাদেশ হবে। ঠিক আছে, তো এই যে এরকম বিশাল বিশাল রাষ্ট্র, আমাদের ছোট্ট একটা দেশের মধ্যেই ভাষা ঠিক থাকে না ভাই, আর পুরো এই ভারতে কি ভাষা ঠিক থাকবে? আর আমরাও তো তখন কি, এই যে যেই সময়ের কথা আলোচনা করছি সেই সময় আমরাও তো কি এই ভারতীয় উপমহাদেশেরই অংশ ছিলাম। ঠিক আছে, জনগণের ভাষা, হ্যাঁ জনগণের ভাষা, আম আদমিদের ভাষা, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। তো এই প্রাকৃত ভাষার মধ্যেও এই যে রাষ্ট্রভেদে, হ্যাঁ রাষ্ট্রভেদে কি হয়ে গেল, প্রাকৃত ভাষার মধ্যেও ভিন্নতা আনলো। একটা হলো সুরসেনী কি প্রাকৃত, একটা হলো গৌড়ীয় প্রাকৃত, একটা মগধ অঞ্চল, তো মগধ অঞ্চলের প্রাকৃতটা হয়ে গেল মাগধী প্রাকৃত, আর মহারাষ্ট্রের প্রাকৃত মহারাষ্ট্রী প্রাকৃত, এরকম সুরসেনী প্রাকৃত, এরকম ভিন্ন ভিন্ন প্রাকৃত কি উদ্ভব হয়ে গেল। তো প্রাকৃত পরবর্তীতে কি, প্রাকৃত পরবর্তীতে ভিন্ন ভিন্ন প্রাকৃত হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের বাংলা ভাষাটা এই যে প্রাকৃত থেকেই তো এসেছে, ভালো কথা। তো প্রাকৃতর আসলে সুরসেন শাখা থেকে, গৌড় শাখা থেকে, মগধ শাখা থেকে, নাকি মহারাষ্ট্র শাখা থেকে, নাকি কলিঙ্গ শাখা থেকে, নাকি মিথিলা রাজ্য থেকে, নাকি আরাকানের রোসাঙ্গ রাজসভা থেকে, কোথা থেকে আমাদের বাংলাটা এসেছে? এটা কোন প্রাকৃত থেকে আমাদের বাংলাটা এসেছে? কে বলতে পারবেন? একটু কমেন্টে একটু জানান তো দেখি, আপনাদের জানা আছে কিনা। জানা না থাকলে তো আমি বলে দিব। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রাকৃতটা, প্রাকৃত হচ্ছে কি বললাম, সাধারণ যে মানুষের ভাষা ছিল ভারতীয় উপমহাদেশের, তো সেই ভাষাটা কোন মানে প্রাকৃত থেকে এসেছে। দেখি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। হ্যাঁ, আবার তো ভারতের অংশ হয়ে যাচ্ছি ভাই। ভাই আমাদের তো, আমাদের ভাষা, হ্যাঁ হ্যাঁ আমাদের ভাষা তো ভারতীয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সদস্য, তাই না? বা ভাষা বংশের আমরা লোক, তাহলে আমাদের তো আলোচনায় ভারত তো চলে আসবে। আচ্ছা, সবাই বলছে মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, এই যে ব্যতিক্রম চলে আসলো, মাগধী 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 প্রাকৃত, মাগধী, আচ্ছা মাগধী প্রাকৃত। ঠিক আছে, তো একজন বলেছেন আবার গৌড়ীয় প্রাকৃত, তাহলে আমরা কোনটা সঠিক উত্তর নিব? ঠিক আছে, ম্যাক্সিমাম বলছেন মাগধী প্রাকৃত, কেউ কেউ বলছেন গৌড়ীয় প্রাকৃত। তো ধন্যবাদ সবাইকে। তো আমাদের এই যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাষ্ট্রে কি হয়ে গেল, প্রাকৃত আবার ভিন্ন ভিন্ন হয়ে গেল, এই যে ভিন্ন ভিন্ন হয়ে গেল। তো আমাদের প্রাকৃত কোন প্রাকৃত থেকে এসেছে? আপনারাই দুইটা উত্তর দিয়ে দিয়েছেন। তো ভারতের মগধ যে জায়গাটা ছিল, সেই জায়গার যে প্রাকৃত, সেই জায়গার প্রাকৃতকে বলা হয় মাগধী প্রাকৃত। ঠিক আছে, আর ভারতের গৌড়, গৌড় তো আপনারা পড়েছেন, কোথায় পড়েছেন আপনারা? গৌড় পড়েছেন এই যে আমাদের যে বিভিন্ন অংশগুলো বিভক্ত ছিল সেগুলোতে আপনারা পড়েছেন, জিকেতে আপনাদের পড়া লাগে। তো গৌড় অঞ্চলের যে প্রাকৃতটা, গৌড়, হরিকেল, সমতট, এগুলো আপনারা পড়েছেন না? ঠিক আছে, তো এগুলো আপনাদের সাধারণ জ্ঞানের জন্য লাগবে। তো যে গৌড় অঞ্চলের যে প্রাকৃত, সেটাকে বলা হয় গৌড়ীয় প্রাকৃত। তো আমাদের বাংলা ভাষা আসলে মাগধী প্রাকৃত থেকে নাকি গৌড়ীয় প্রাকৃত থেকে, এরকম মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, এরকম আপনারা দুই রকম উত্তর দিচ্ছেন। ঠিক আছে, তো এই যে আমাদের কোন জায়গা থেকে আসলো আর কি। তো আপনারা এই যে গৌড়ীয় বা গৌড় এই অংশটার সাথে রিলেটেড আপনারা জিকেতে পড়েছেন, ওই যে আপনারা জিকেতে বিভিন্ন জনপদ পড়ছেন না, বরেন্দ্র, হ্যাঁ পুন্ড্র, তারপর কি হরিকেন, সমতট, এদের মধ্যে একটা কি গৌড়, গৌড় জনপদও আছে। হ্যাঁ, আমাদের চাঁপাইনবাবগঞ্জের সাথে রিলেটেড গৌড় জনপদ। তো গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষায় এসেছে, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষায় এসেছে, এটা কে বলেছেন? গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষায় এসেছে। গৌড়ীয় যে প্রাকৃত আছে, গৌড় অঞ্চলের যে প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা এসেছে, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। এই জনপদ, গৌড় জনপদের যেই প্রাকৃত ভাষাটা ছিল সেটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, এটা গৌড়ীয় প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষা এসেছে, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর মগধ অঞ্চলের যে প্রাকৃত, সেটাকে বলা হয় মাগধী। কি বলা হয় ভাইয়ারা? মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত থেকে এসেছে, এটা কে বলেছেন? এটা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বললেন? সুনীতি, সুনীতি কুমার, আমি সম্পূর্ণটুকু লিখলাম না, আপনাদের সিটে থাকবে, আপনারা দেখে ফেলবেন। শহীদুল্লাহ গৌড়ীয় প্রাকৃত বলেছেন, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মাগধী প্রাকৃত। হীরামণি থ্যাংক ইউ। শহীদুল্লাহর মতে, সুনীতি কুমারের মতে মাগধী। ঠিক আছে ভাইয়া, তো একটা হচ্ছে মাগধী প্রাকৃত আর একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। তো এটা আপনারা একটু পড়ে ফেলবেন। এখন আমাদের যদি প্রশ্ন আসে তাহলে আমরা কোনটায় আনসার করব? তা আমাদের প্রশ্নে যদি বলে দেয় যে বাংলাদেশের যে ভাষা, আমাদের যে বাংলা ভাষা, সেটা কোন ভাষা থেকে এসেছে, আমাদের তো সহজ করে প্রশ্ন করতে পারে যে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমাদের কোন প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে, তখন আমরা বলবো গৌড়ীয় প্রাকৃত থেকে। আর যদি প্রশ্নটা এরকম করে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আমাদের বাংলা ভাষাটা এসেছে কোন প্রাকৃত থেকে, তাহলে তখন আমরা বলবো মগধ অঞ্চলের কি মাগধী প্রাকৃত থেকে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই অনেক কমেন্ট করেছেন মাগধী, হ্যাঁ কেউ বলেছেন গৌড়ীয়। আর যদি আমাদের র্যান্ডমলি বলে দেয় যে বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে, তাহলে আমরা শহীদুল্লাহ স্যারের মতামতটাকে নেব নাকি সুনীতি স্যারের মতামতটাকে নেব, আমরা কার মতামতটাকে নেব, এরকম আপনারা এগুলো পড়ি আবার ভুলে যায়, তাই কি করব, বারবার পড়বেন, বারবার লিখবেন। ঠিক আছে, আমাদের মস্তিষ্কে তো আর কি লিমিটেশন আছে, হ্যাঁ আমরা তো সবকিছু মনে রাখতে পারবো না, নতুন কিছু পড়বো, পুরনো কিছু ভুলে যাব, কিন্তু এই যে চর্চার মধ্যে থাকতে হবে, একবার ভুলে যাবেন আবার কয়েকদিন পর আপনাকে কিন্তু কন্টিনিউটি রাখতে হবে, হ্যাঁ ধারাবাহিকতা রাখতে হবে। আপনি যদি ধারাবাহিক না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে, আর আমার এক্সামে কিন্তু খারাপ করলে খবর আছে, অনেকে আবার এক্সাম দেবেন না, খুবই খারাপ কথা, এক্সাম না দিলে কিন্তু আবার গ্রুপ থেকে লিভ করে দিব। ঠিক আছে, হ্যাঁ সাবধানে থাকবেন, এক্সাম কিন্তু দিতে হবে, আর এই দায়বদ্ধতা থাকা লাগবে যে কেন পরীক্ষা খারাপ হলো। আমি পার্সোনালি কিন্তু কথা বলবো সবার সাথে, অনেকে আমাকে ইনবক্স করেন, আমি কিন্তু শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি রিপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো যদি আমাদের র্যান্ডমলি বলা হয় যে বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে এসেছে, কারো মতামত চাইনি, এরকম যদি করা হয়, তো এটা আসলে মুসলমানদের দৃষ্টিকোণ থেকে, আর গৌড় যেহেতু আমাদের বাংলাদেশের অংশ, তাই কেউ পক্ষপাতিত্ব করে এটাকে বলা হয় শহীদুল্লাহ। আবার যারা সনাতন ধর্মের আছে বা হিন্দু ধর্মের আছে, তারা আবার অনেকে বলেন না মাগধী প্রাকৃত থেকে। কিন্তু আমরা মানে নিরপেক্ষভাবে, নিউট্রাল ভাবে আমরা কি বলবো, আমাদের বাংলা ভাষাটা এসেছে কোন প্রাকৃত থেকে। তো আমাদের নিউট্রাল ভাবে যদি আমরা বলতে চাই, আধুনিক কিছু বা এই সমসাময়িক কিছু ভাষা বিজ্ঞানীরা তারাও এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কি মতামতটাকে কি প্রাধান্য দিয়েছেন। তো তাই আমরা যদি এরকম প্রশ্ন এসেও থাকে যে বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে এসেছে, তাহলে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামতটাকে বেশি প্রায়োরিটি দিব। না পড়লেও পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ না পড়ে পরীক্ষা দিবেন ভাইয়া, অস্ত্র শস্ত্র সহ আপনি কি যুদ্ধে অগ্রসর হবেন, আপনার ঢাল নাই তলোয়ার নাই, কেমন হয়ে গেল না ব্যাপারটা, এরকম প্রিপারেশন নেবেন, প্রিপারেশনের ব্যাপার, প্রিপারেশন ছাড়া পরীক্ষা নিয়ে কি করবো ভাইয়া বলেন। তাহলে আমাদের যদি র্যান্ডমলি প্রশ্ন করে বা এভাবে প্রশ্ন করা হয় যে কোন প্রাকৃত থেকে, তাহলে আমরা দেব কি মগধ অঞ্চলের মাগধী প্রাকৃত থেকে। ঠিক আছে, তো যাই হোক, প্রাকৃত ভাষা, তো প্রথমে আমরা এই গৌড়ীয় মাগধী প্রাকৃত থেকে আমরা চলে আসলাম শুধু প্রাকৃততে। প্রাকৃত আবার পরিবর্তিত হয়ে গেল কি অপভ্রংশ, কি হয়ে গেল অপভ্রংশ। আমাদের অনেকেই এই যে ভালো পথে আছে, ভালো ছেলে আছে, একটা ছেলে তো জন্মের পর থেকেই পাপ করা শুরু করে না। ঠিক আছে, জন্ম হয়, আস্তে আস্তে নিষ্পাপ থাকে, আস্তে আস্তে জগতের সাথে পরিচয় হয়, জগতের এই কুটনা মানুষদের সাথে মিশে সেও কি কুটনা হয়ে যায়। হ্যাঁ, সবাই হয় না, কেউ হয়তো, তাই না? তো এই যে এভাবে ভ্রষ্ট হয়ে গেল, সে পথভ্রষ্ট হয়ে গেল, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। এই যে ভ্রষ্ট মানে কি, চ্যুত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই যে ভ্রংশ কথাটুকু নষ্ট বা চ্যুত এই অর্থে বোঝাচ্ছে। তো এটা কি থেকে চ্যুত হয়েছে? এই যে প্রাকৃত থেকে একটু বিকৃত হয়ে, একটু মানে নষ্ট হয়ে যে অংশটুকু হলো, সেই অংশটুকুর নাম কি হলো তাহলে বলেন? অপভ্রংশ। তাহলে আগে অপভ্রংশ নাকি আগে প্রাকৃত? অর্থ বিবৃতি না, আচ্ছা আচ্ছা, এই দুই অংশ কি প্রাকৃত আর অপভ্রংশ, কোনটা থেকে কোনটা উৎপন্ন হলো, তাহলে এটা আশা করি বুঝেছেন। তো প্রাকৃত থেকে কি হলো? প্রাকৃত থেকে আমাদের কি আসলো? অপভ্রংশ, এই রূপটা আসলো। তো অপভ্রংশ আসলো, ভালো কথা। এই অপভ্রংশের আবার একটা রূপ কি? অপভ্রংশের একটা রূপ কি? অপভ্রংশের একটা রূপ হচ্ছে বঙ্গ কামরূপী। অপভ্রংশের একটা রূপ কি? বঙ্গ কাম রূপী। এই বঙ্গ কাম রূপী থেকে আবার পরবর্তীতে কি চলে আসলো? অপভ্রংশ। আবার বিভিন্ন মানে সময়ে, বিভিন্ন কালের বিবর্তনে আস্তে আস্তে অপভ্রংশও কি হয়ে যায়? বঙ্গ কামরূপী হয়ে যায়। এই বঙ্গ কামরূপী থেকেই আবার আসলো মূলত দুটা ভাষা আছে, তিনটাও বলা হয়। আচ্ছা, দুইটা ভাষা কে? বাংলা আসলো আর অসমিয়া আসলো। কি আসলো? আসামের গানগুলো শুনবেন, একটা আছে বিখ্যাত শিল্পী জুবিন গার্গ,
হ্যাঁ, ওনার গানগুলো শুনবেন, আসামের গানগুলো শুনলে দেখবেন যে বাংলার মতোই বোঝা যায়, কিছু কিছু ব্যতিক্রম, যে আগা নাওয়ে ডুবু ডুবু পাছা নাওয়ে বইসো, এরকম গান আছে, আপনারা একটু ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক সুন্দর গান। আমার হয়তো ওইভাবে সুর হবে না, তার জন্য আমি থেমে গেলাম। তো যাই হোক, তো আপনারা এই যে আমাদের বঙ্গ কামরূপী থেকে, তো প্রথমে অপভ্রংশ ছিল, অপভ্রংশ কি থেকে ভ্রংশ বা বিকৃত হয়ে হলো? প্রাকৃত থেকে, প্রাকৃত থেকে বিকৃত হয়ে গেল বঙ্গ কামরূপী, প্রাকৃত থেকে বিকৃত হয়ে গেল অপভ্রংশ, অপভ্রংশ থেকে আসলো কে? বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে আবার আসলো বাংলা আর অসমিয়া। ঠিক আছে, আমরা যেমন মায়ের পেট থেকে দুই ভাই হই, সেম ভাবে বঙ্গ কামরূপী থেকে কে কে আসলো? বাংলা আর অসমিয়া। তাই বাংলা ভাষার ভাই কে? বাংলা ভাষার ভাই হচ্ছে অসমিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার বোন কে আর বাংলা ভাষার ভগ্নী কে? বলেন তো একটু। অসমিয়া ও বাংলা, আরিয়ান তুহিন ধন্যবাদ। অসমিয়া আর বাংলা। পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা কুইজ স্টাইল হবে, হ্যাঁ গুগল ফর্মেও নিতে পারি, কোনো টেনশন নাই আপনার পরীক্ষা নিয়ে, আপনার টেনশন পড়ালেখা করবেন, ওকে। অসমিয়া ও বাংলা, আচ্ছা। তো আমি বলেছি যে বাংলার ভাইকে, বাংলার ভাই হচ্ছে অসমিয়া, যেহেতু এই যে একই জায়গা থেকে উৎপন্ন, তাই বাংলার ভাই হচ্ছে অপভ্রংশ। এখন যদি বলে বাংলার বোনকে, তাহলে কি বলবেন? যদি বলা হয় বাংলার বোনকে, তখন কি বলবেন? একটু কমেন্ট করে জানাবেন। যদি বলা হয় বাংলার বোনকে, তখন কি করবেন বলেন? বাংলার বোনকে কমেন্ট করে জানান। কারো কমেন্ট পাচ্ছি না। বাংলার ভাই তো বুঝলাম, ভাই হচ্ছে অসমিয়া। হ্যাঁ, আচ্ছা, যেহেতু পাচ্ছি না কমেন্ট, আমি বলে দিই, বাংলার বোন বা বাংলার ভগ্নী, ভগ্নীও কিন্তু বোন, ঠিক আছে। বাংলার বোন বা বাংলার ভগ্নী হচ্ছে অসমিয়া, বা অসমিয়ার ভগ্নীকে বাংলা। বা আমরা একসাথে বলতে পারি যে অসমিয়া আর বাংলা হচ্ছে সহোদর। সহোদর কি কোন সমাস? সমান উদর যার, বহুব্রীহি সমাস, আমরা সমাসে শিখবো। যাই হোক, তো বাংলার সহোদর হচ্ছে কে? অসমিয়া ভাষা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা পরের অংশে চলে আসি। তো এই বঙ্গ কামরূপী থেকে অসমিয়া আর বাংলা ভাষা আসলো, ঠিক আছে। তো বোন বলুক, ভগ্নী বলুক, তো কি এই যে আমরা বাংলা ভাষা ধীরে ধীরে কিভাবে বাংলা ভাষায় উৎপত্তি হলো, এটাই আবার বাংলা। এই বাংলা আবার কি কলকাতার বাংলা, আমাদের রাজশাহীর বাংলা, হ্যাঁ, ইসের বাংলা, আমরা চিটাগাংয়ের বাংলা, হ্যাঁ, নোয়াখালীর বাংলা, ঠিক আছে। এই যে সব বাংলা কি সেম? সব বাংলা সেম না, বিভিন্ন বাংলা আবার বিভিন্ন বিভিন্ন হয়ে গেল, ঠিক আছে। তো এই যে বিভিন্ন এভাবে বাংলার বৈচিত্র্য আস্তে আস্তে লক্ষ্য করা গেল। তো বাংলার ভাষার উৎপত্তির ইতিহাসটা আমরা একটু টুকটাক জানলাম। আমরা আপনাদের আরো কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি উত্তর করার চেষ্টা করবো। এখন এরকম বাংলা ভাষা সহ পৃথিবীতে এরকম মোট কত ভাষা আছে? যদি আপনাদেরকে এরকম একটা প্রশ্ন করা হয় যে বাংলা ছাড়াও বা পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত, এরকম যদি একটা প্রশ্ন করা হয়, আপনারা কি বলবেন? ইউ এ রহমান ক্লিয়ার, থ্যাংক ইউ। কারো ক্লাসে কি প্রবলেম হচ্ছে নাকি আমার ফোনে নেট প্রবলেম? সেখানে আবার দুইজন কমেন্ট করেছে ক্লিয়ার, সব ঠিক আছে, আপনারই সমস্যা হয়তো। হ্যাঁ ভাইয়া, আপনারই সমস্যা হয়তো, যেহেতু সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে, আপনি একটু নেটটা চেক করে নিয়েন, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছে, একজন বলছে 3.5K, আপনারাও কি তার সাথে একমত? সারা পৃথিবীতে ভাষা 3,500 এর অধিক। হ্যাঁ, হীরামণির উত্তরটা আমরা অ্যাকুরেট হিসেবে নেব। একজন বলেছেন 3.5K, আসলে আপু 3.5K না, 3.5K কেউ বলেছে, কেউ 4K বলেছে, কেউ কি বলেছে, কেউ 5K, 6K, 8K পর্যন্ত দেখেছি, ঠিক আছে। কিন্তু আমাদের যেই এনসিটিভির যে বই, সেখানে বলা ছিল 3,500, সেটা আমরা ফলো করব, যে সারা পৃথিবীতে ভাষার সংখ্যা হচ্ছে 3,500। কত? 3,500 অধিক। কত? 3,000 অধিক বা বেশি, 3,000 অধিক প্লাস আরো বেশি, ঠিক আছে। 3,500 বেশি। আমরা কি বলবো? সারা পৃথিবীতে ভাষার সংখ্যা 3,500 বেশি। এখন এখানে একটা প্রশ্ন করা হবে, কিছু বলেনি, শুধু বলেছে যে বাংলা ভাষার অবস্থান বিশ্বে কত? বাংলা ভাষার অবস্থান বিশ্বে কত? যদি এরকম প্রশ্ন করে যে বাংলা ভাষার স্থান বিশ্বে কত, কোনো কিছুর উপর বেসিস করে এটা উল্লেখ করেনি, জাস্ট বলেছে বাংলা ভাষার অবস্থান। বাংলা ভাষার অবস্থান বিশ্বে কত? বলেন, বাংলা ভাষার অবস্থান বিশ্বের কত? বাংলা ভাষার অবস্থান বিশ্বে কত বলেন? বাংলা ভাষার স্থান, আচ্ছা, ইউ এ রহমান বলছেন 4, তার মানে অবস্থান হলে তো ক্রমবাচক হবে আপু, 4 বলবেন না, বলবেন চতুর্থ। কি বলবেন? চতুর্থ বলবেন, ক্রমবাচক বলতে হবে। হ্যাঁ,
চতুর্থ আমরা ক্রমবাচক, পূরণবাচক, গণনাবাচক সবকিছু পড়বো। হ্যাঁ, সমস্যা নেই। 3500-এর বেশি। ষষ্ঠ, সপ্তম, একজন বলছে চতুর্থ। আচ্ছা, কোনো বেসিস যদি না বলে দেয়, কিসের উপর ভিত্তি করে এটা যদি না বলে দেয়, তাহলে আপনারা বলবেন সারা পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। কি বলবেন? সারা পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। তো এটা কোন মানদণ্ডে যে বাংলা ভাষা চতুর্থ হয়েছে? এটা ভাষার গুণগত মান, পরিমাণগত মান, বা ভাষাতাত্ত্বিক যে গবেষণা, সেটার বেসিসে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। তাহলে এই র্যাঙ্কে শীর্ষকে, এই র্যাঙ্কে দেখবেন যে যারা ওই যে বই পুস্তকে বলেন যে গ্রিক দার্শনিক অমুক, হ্যাঁ, তারপরে গ্রিক ভাষায় বা ল্যাটিন এই ভাষায় বলা হয়েছে, এরকম বলা থাকে না? এই ভাষাগুলো বেশি থাকে না? তো এই ভাষাতাত্ত্বিক দিক থেকে বা ভাষার মর্যাদার দিক থেকে, ভাষার পরিমাণগত গুণগত দিক থেকে বিশ্বের শীর্ষ বা শ্রেষ্ঠ ভাষা হচ্ছে গ্রিক ভাষা। আর এটার উপর ভিত্তি করে এই বেসিসে, হ্যাঁ, মর্যাদার দিক থেকে বাংলার ভাষা হচ্ছে চতুর্থ। হ্যাঁ, তবুও কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টা আছে, তার মধ্যে কিন্তু বাংলা স্থান পায়নি। ঠিক আছে, তো এটা আমাদের বাঙালিদের জন্য কি একটা ব্যর্থতা বলা যেতে পারে। ঠিক আছে, তো গ্রিক ভাষা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, আর এই বেসিসে কি বাংলা হচ্ছে কত? চতুর্থতম ভাষা। এবার বলেন যে জনসংখ্যার দিক থেকে বা বাংলাভাষী লোকের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে বা বাংলাভাষী লোকের দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? এটা একটু বলেন। জনসংখ্যার দিক থেকে বা বাংলাভাষীর দিক থেকে আমাদের বাংলার অবস্থান বিশ্বে কত? এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। জনসংখ্যার দিক থেকে অনেকে বলছেন বাংলা ভাষার অবস্থান, অনেকে বলে দিয়েছেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, সবকিছু বলে দেন, একটা তো হবে নাকি? এমনি শুধু যদি অবস্থান জিজ্ঞেস করে বলবেন চতুর্থ। এই অবস্থানটা যেহেতু কোনো বেসিস বলেনি, তাহলে এটা কি ভাষার মর্যাদা, ভাষার মান, ভাষার গুণগত, পরিমাণগত তথা ভাষাতাত্ত্বিক যেই গুরুত্ব, সেটার উপর ভিত্তি করে বাংলা চতুর্থ। এবার জনসংখ্যার দিক থেকে বলেন, জনসংখ্যার দিক থেকে ভাষার অবস্থান কত? আমি একটু কমেন্টে দেখতে চাই, বলেন জনসংখ্যার দিক থেকে ভাষার অবস্থান কত? নেটে কি কোনো প্রবলেম হচ্ছে? জানাবেন একটু। হ্যাঁ, জনসংখ্যার দিক থেকে ভাষার অবস্থান কত? জনসংখ্যার দিক থেকে ভাষার অবস্থান, মানে বাংলা ভাষার অবস্থান কত? জনসংখ্যা। আমরা এখানে একটা ভুল শব্দ বলি, আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে এ বিষয়ে ডিটেলস জানবো। যে ভাষাভাষীর সংখ্যা, আমরা অনেক সময় বলি ভাষাভাষীর সংখ্যা, ভাষাভাষীর সংখ্যা বলি, এটা কিন্তু ভুল। বাংলা ভাষীর সংখ্যা, ভাষাভাষী বলে কোনো শব্দ হয় না। ঠিক আছে, তো সবাই উত্তর দিয়েছেন। নামগুলো সবার বলতে পারছি না, বললে আবার অনেকে বিরক্ত হন, এতগুলো নাম বলেন কেন? আবার নাম না বললে আপনারা আবার কষ্ট করে কমেন্ট করেন, আপনারা বিরক্ত হন। মাহমুদুল হাসান, বৃষ্টি, মাহমুদুল হাসান, ইউএ রহমান, মাহমুদা আক্তার, নির্ঝর উৎসুক, দেবব্রত মহন্ত, মনীষা ইসলাম, হ্যাঁ সবাই বলেছেন সপ্তম। একজন ভাইয়া বলে দিয়েছেন অষ্টম। না ভাইয়া, আধুনিক মানে বর্তমান সমসাময়িক হিসাব অনুযায়ী বা কারেন্ট অবস্থান অনুযায়ী বাংলা ভাষা জনসংখ্যার দিক থেকে কত, বা যেটা আমরা ভাষাভাষী বলি, যদিও শব্দটা ভুল, বাংলা যে যত মানুষ কথা বলে তাদের সংখ্যার উপর ভিত্তি করে বাংলা হচ্ছে কততম? জনসংখ্যার দিক থেকে কততম বলেন? জনসংখ্যার দিক থেকে কত? সপ্তম। কি বললাম? জনসংখ্যার দিক থেকে তাহলে বাংলার অবস্থান সপ্তম। এটা ষষ্ঠ। চৌধুরী ভাইয়া বলেছেন। চৌধুরী ভাইয়া ষষ্ঠটা গত বছরেও পড়িয়েছি, কিন্তু রিসেন্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা সপ্তম। তো আমাদের আপডেট থাকতে হবে। বাংলা ভাষার জনসংখ্যা বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, এজন্য এটা কিন্তু আপস এন্ড ডাউনস হয়। ঠিক আছে, তো বাংলা ভাষার অবস্থান আমরা কি বলবো? আমরা বলবো জনসংখ্যার দিক থেকে সপ্তম। আর যদি কেউ কোনো বেসিস ঠিক না করে দেয়, তাহলে আমরা বলবো কি চতুর্থ। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে সপ্তম। আচ্ছা, তাহলে আমরা এই মর্যাদার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা ভাষা হলো গ্রিক। তাহলে জনসংখ্যার দিক থেকে প্রথম ভাষা কোনটা, বা সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে, এটা একটু বলেন তো। বাংলাদেশ তো সপ্তম, বাংলা ভাষা তো সপ্তম, তাহলে বাংলা ভাষা সপ্তম, তাহলে জনসংখ্যার দিক থেকে প্রথম সেটা কোন ভাষা? জনসংখ্যার দিক থেকে প্রথম কোন ভাষা বলেন? জনসংখ্যার দিক থেকে প্রথম সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে? আচ্ছা, কমেন্ট পাচ্ছি না, দেরি হচ্ছে, আমি লিখে দিই। মান্দারিন। কি? মান্দারিন। এটা চীনের ভাষা, মান্দারিন। দেখা যাচ্ছে তো পাশে লিখলে না?
সপ্তম, হ্যাঁ মান্দারিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো জনসংখ্যার দিক থেকে যেটা প্রথম বা সবচেয়ে সেরা ভাষা সেটা মান্দারিন আছে। এতক্ষণে কমেন্টগুলো আসছে মান্দারিন মান্দারিন মান্দারিন। আচ্ছা, ধন্যবাদ। আর বাংলা ভাষা প্রায় 30 কোটি বা 30 কোটির বেশি বলা হয়, ঠিক আছে, যে বাংলা ভাষায় মানুষ কথা বলে। আর মান্দারিন চীনের ভাষা, এটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি মানুষ এই জনসংখ্যার দিক থেকে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি কথা বলে। আর সবচেয়ে মর্যাদাপূর্ণ ভাষা, ভাষাতাত্ত্বিক, ভাষার গুণগত পরিমাণগত দিক থেকে কি গ্রিক ভাষা বলেছি, ঠিক আছে, মনে থাকবে। তো ঠিক আছে, এই যে আমাদের বাংলা ভাষার ইতিহাস এইটুকু ছিল। পাশাপাশি আমরা প্রশ্ন সলভ করার সময় আরো কিছু ডাউট ক্লিয়ার হবে। আর আপনাদের কিছু জানার বাকি থাকলে, কিছু বোঝার বাকি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমাদের পরের ক্লাসে আমরা ব্যাকরণের ইতিহাসটা জানবো। ব্যাকরণের ইতিহাস বেশি সময় লাগবে না, 20 মিনিট মতো লাগবে। আর পাশাপাশি আমরা আমাদের জানা লাগবে যেটা, সেটা বর্ণমালা। বর্ণমালা 5 মিনিট লাগবে, 20 আর 5 25 মিনিট। আর আমাদের স্বরবর্ণের বিস্তারিত আলোচনা, এটাতে আরো 30-35 মিনিট লাগবে। মানে আমাদের প্রায় 1 ঘন্টার মতো প্রিপারেশন নিয়ে আগামীকাল আপনারা রেডি থাকবেন। হ্যাঁ, আপনাদের কি কি ক্লাস হবে বললাম, বলেন। বাংলা ব্যাকরণের ইতিহাস ক্লাস হবে, এটা 25 মিনিট মতো লাগবে, 20-25 মিনিট। আর বর্ণমালার ক্লাস মাত্র 5-6 মিনিট লাগবে, ঠিক আছে। বর্ণমালার লিপি, এটা 5 মিনিট লাগবে। আর আধা ঘন্টা লাগবে আমাদের স্বরবর্ণের বিস্তারিত আলোচনা, স্বরবর্ণ, স্বরধ্বনি, এগুলোর বিস্তারিত আলোচনা করতে আমাদের আরো আধা ঘন্টা মতো লেগে যাবে। কালকে 1 ঘন্টার প্রিপারেশন নিয়ে আপনারা থাকবেন, 9:30 থেকে ক্লাস। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।